দোলন চাপা সুবাস, লেখিকা তাসফিয়া হাসান তুরফা, পর্ব 1। জানো আপু, ভাইয়া আমাকে বাসায় ঢুকতেই দিচ্ছিল না, অথচ যেই না আন্টি তোমার নাম নিল অমনি হঠাৎ রাজি হয়ে গেল। আচমকা ছোট ভাইয়ের মুখে এমন কথা শুনে চমকে উঠল দোলা। সে তো এক ধ্যানে রান্নাঘরে দাঁড়িয়ে চা বানিয়েছিল নিজের জন্য। এমন বৃষ্টির দিনে বারান্দায় বসে ধোয়া ওঠা এক কাপ গরম চা না খেলে কি জমে? অথচ এর মাঝে হঠাৎ করে তার ভাই কোত্থেকে উড়ে এসে এভাবে কার কথা বলেছে সে বুঝতে পারল না। ব্যাপারটা ঠিক ধরতে না পেরে বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, কার কথা বলেছিস রে শিমুল? কিছুই তো বুঝলাম না। কোন ভাইয়া, কোন আন্টি? বোনের কথায় কপাল চাপড়ায় শিমুল। তার বোনটাও বড্ড বোকা, একবারে কিছুই বোঝে না, ভেঙ্গে ভেঙ্গে বুঝাতে হয় সব। আবার পরক্ষণেই ওর মনে হলো সে যেভাবে বিনা নোটিশে হুট করে এসে কথাটা বলেছে, যে কোনো মানুষের মাথায় কিছু না ঢোকাটাই স্বাভাবিক। তাই আর কথা না বাড়িয়ে সে বলে, আরে ওই যে আমাদের গলির শুরুতে যে বড় একটা বাসা আছে না, তালুকদার বাড়ি, ওখানে যে নিশীথ ভাইয়া থাকে তার কথা বলছি। তুমি দেখোনি ভাইয়াকে? ভাইয়ের কথায় বুড়ো সরু হয়ে আসে দোলার। তারা এই এলাকায় এসেছে সপ্তাহখানেক সবে মাত্র। সে নিজের ঠিক মতো কাউকেই চেনে না, তেমন নিশীথ নামের কাউকে কখন দেখেছে বলেও ওর মনে পড়ছে না। অথচ তার ভাইকে দেখো, দিব্যি এলাকার কে কোথায় থাকে, কার বাসায় কি হয়, ঠিকই এসবের খবর নিয়ে চলছে। চুলো বন্ধ করে ভাইয়ের মাথায় গাঁটটি মেরে কাপে চা ঢালতে ঢালতে দোলা বলে, অযথাই যে একজনের কথা বলছিস, এত কিছু তুই কিভাবে জানিস? ওনাদের বাসায় গিয়েছিলি বুঝি? চিনিস তাদের? চিনব না কেন? আমি কি তোমার মতো শুধু ঘরে বসে থাকি নাকি? আমি যে বাড়ির ছেলে মানুষ, আমাকে তো এলাকায় বেরিয়ে চারপাশের খোঁজ খবর নিতেই হবে, তাই না? ভাইয়ের পাকা কথা শুনে দোলা হেসে ফেলে। এই ছেলের কথা শুনে কে বলবে যে এই মাত্র ক্লাস 6-এ পড়ে? ওর হাসি দেখে মুখ ফুলিয়ে শিমুল বলে, এই আপু, তুমি হাসছো কেন? আমার কথা বিশ্বাস করলে না? না, করলাম না। এখন সামনে থেকে শর্ত শিমুল, বড্ড জ্বালাচ্ছিস সকাল সকাল। একটা শুক্রবারের দিন শান্তি মতন বসে চাটাও খেতে পারছি না। রান্নাঘর পেরিয়ে নিজ রুমের বারান্দায় যেতে যেতে বলল দোলা। ওর পিছু পিছু ছুটে গেল শিমুল নিজেও, যেন বোনের সূক্ষ্ম খোঁটা কোনোরূপ গায়েই মাখল না সে। বারান্দায় বসে চায়ে চুমুক দিয়ে এক মনে বৃষ্টি দেখতে থাকা দোলার দিক চেয়ে কী মনে করে যেন বলল, আপু, তুমি রাগ না করলে একটা কথা বলি? আমি মানা করলেও তো তুই শুনবি না। তার চেয়ে কী বলার আছে, ঝটপট বল। খানিকক্ষণ আমতা আমতা করে শ্বাস রোধ করে দ্রুত বেগে শিমুল বলল, আমার না মনে হয় ওই ভাইয়াটা তোমার পছন্দ করে। ব্যাস, কথাটা বলা শেষ হওয়া মাত্রই সে ভুয়ো দৌড় দিল। এক ছুটে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। শিমুল জানে তার বোন এসব বিষয়ে বেশ নিশ্চল। প্রেম ভালোবাসায় এসবে দোলার বিশেষ আগ্রহ নেই, থাকলেও ওকে কোনো দিন প্রকাশ করতে দেখিনি কেউ। তাই এই মুহূর্তে বোনের চেয়ে নিরাপদ দূরত্বে থাকাটাই সে শ্রেয় মনে করেছে। এদিকে রেগে যাওয়ার কথা থাকলেও ভাইয়ের চলে যাওয়ার দিক চেয়ে আনমনে হেসে ফেলল দোলা। কি যে ঘুরে এ ছেলের মাথায় তা কেউ জানে না। একে থামাতে হবে, নয়তো নির্ঘাত কোনো একটা ঝামেলা পাকিয়ে ফেলবে সে। মনে মনে ভেবে এক দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় চা খাওয়ার মনোযোগ দেয় মেয়েটা। বর্ষাকাল তার ভীষণ প্রিয় সময়। চারদিকে কেমন যেন স্নিগ্ধ স্নিগ্ধ ভাব। মৃত প্রায় ফুলগুলোও যেন বৃষ্টির ছোঁয়ায় প্রাণ ফিরে পায়, নতুন রূপে ফুটে ওঠে ধরণীর বুকে। এমনই এক বর্ষার দিনে সে নিজেও ফুলের মতো এসেছিল পৃথিবীতে। দুনিয়ার বুক আলো করে বাবা মার গৃহে নিজের পবিত্র সুবাস ছাড়িয়েছিল। তাই তো ফুলের মতো সুন্দর মেয়েটার নামটাও বাবা রেখেছিলেন ভীষণ শখ করে, দোলন চাপা। আজ বাবা নেই সাথে, দুনিয়ার মায়া ত্যাগ করে বছর 3 আগেই পাড়ি জমিয়েছেন
না ফেরার দেশে। ফেলে গেছেন তার শেষ স্মৃতি হিসেবে তার 3 সন্তান দোলনচাঁপা, কামিনী ও শিমুলকে। ফুলের প্রতি গভীর অনুরাগ থেকেই তার 3 সন্তানের এমন নাম রাখা। আগে দোলনচাঁপা ছিল চঞ্চল প্রাণবন্ত বাবার আদুরে মেয়েটা, তার পোয়াতের পর থেকে কেমন যেন নিভে গেছে। দোলনচাঁপা থেকে হয়ে গেছে দোলা। 20 বছরের ছোট জীবনে নামের পাশাপাশি নিজের সুবাস সুলভ চাঞ্চল্যও যেন ভাটা পড়েছে তার। 3 সন্তানের জননী তার মা একটি সরকারি স্কুলে চাকরি করেন, আর দোলা নিজের ভার্সিটি পড়ার পাশাপাশি স্কুলের বাচ্চাদের টিউশনি করায়। তার মা বহুবার মানা করেছে, কিন্তু দোলা ছিল নিজ সিদ্ধান্তে অটল। এ বয়সে মনোবল ভীষণ শক্ত তার। কল্পনাতে আঁকড়ে ধরে নয়, বরং বাস্তবতাকে মেনে নিয়েই জীবনের পথে এগিয়ে চলতে একান্ত বিশ্বাসী সে। নিজের দোতলায় বারান্দায় রেলিং এ হেলান দিয়ে এসব ভেবেই চা শেষ করল দোলা। বৃষ্টির বেগ কিছুটা কমেছে এতক্ষণে, তবে থামেনি একেবারে। তবুও এরই মাঝে এক ঝাঁক তরুণের দল চোখ পড়ল নিচে। ঘড়ির দিকে তাকিয়ে বুঝল এলাকার মসজিদের জুম্মার নামাজ পড়তে যাচ্ছে হয়তো। ছেলেদের দেখে মাথায় কাপড় টেনে চুপচাপ ঘরে ফিরল দোলা। এমন সময় একটি শব্দ তার মনোযোগ আকর্ষণ করে কদম রুখতে বাধ্য করে। নিশীথ ভাই, শুনছো? আমরা কি একটু আগেই বের হয়ে গেলাম না? বৃষ্টি একেবারে থামলেই বের হওয়া লাগতো মনে হয়। নামটা দোলার কাছে চেনা চেনা লাগে। কয়েক সেকেন্ড মাথার জোর খাটাতেই মনে পড়ে যায় শিমুলের বলা কথাগুলো। তবে কি সে যার কথা বলেছিল, এটাই কি সেই নিশীথ? কিন্তু ফিরে তাকিয়ে একটা অচেনা ছেলেকে দেখা কি ঠিক হবে? দোটানায় পড়ে যায় দোলার মন। কিছুক্ষণ ভাবনা চিন্তা শেষে মনের উপর মস্তিষ্ক জয়লাভ করে ফিরবে না করেও অবশেষে ফিরে তাকায় অবাধ্য চোখ। কালো রঙের পাঞ্জাবি পরে ছেলেদের ভিড়ের মাঝে পেছন ফিরে দাঁড়িয়ে আছে এক যুবক। বাম কানে আইফোন ধরে রাখা, তার পাঞ্জাবির গুটানো হাতায় সিলভার রঙের দামি ঘড়ি দৃশ্যমান। অপর হাত ক্রমাগত নিজের বৃষ্টি ভেজা চুলের ভাঁজে চালাচ্ছে। সে প্রতি উত্তরে কি বলল তা সঠিক কানে এলো না দোলার। তবে পেছন থেকে পুরো চেহারা বুঝতে না পারলেও দোলা ধরে নিল এটা নিশ্চিত এলাকার কোনো এক প্রভাবশালী পরিবারের ছেলে হবে সে। অন্তত ছেলেটার বিলাসবহুল হাবভাব দেখে তা স্পষ্টই বোঝা যাচ্ছে। আর তার ভাই কিনা ভেবে বসলো এমন এক বিত্তশালী ছেলে কিনা তাকে পছন্দ করবে, তার মতন সাধারণ ছিমছাম গোছের এক মেয়েকে। মুখ ফিরে রুমে যেতে যেতে নিজে মনেই তাচ্ছিল্যের হাসি হাসে সে। এমন ছেলেদের সম্পর্কে কিছুটা হলেও তার ধারণা আছে। মনে মনে দোলা বলে উঠল, তুই বড্ড সরল রে শিমুল, চালাক চতুর। এ দুনিয়ার সম্বন্ধে তোর যে কোনো ধারণাই নেই। উঠতি বয়স তোর, এমন বাহ্যিক চাকচিক্য দেখে যে কারো ব্যক্তিত্ব পটে যেতে পারিস। কৃত্রিম এ মুগ্ধতা থেকে তোকে বাঁচিয়ে রাখতে হবে। এখন তোকে এই ছেলে থেকে দূরে রাখতে হবে। কান থেকে ফোন রাখতেই চিরচেনা স্বভাবে ওর চোখ দুটো দোতলার সেই কাঙ্ক্ষিত বারান্দাটার দিকে ফিরে তাকালো।